হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু দ্য চ্যানেল। আমি তোমাদের সাথে রয়েছি মৌ ম্যাডাম। আজকে আমরা ওয়েস্ট বেঙ্গল এএনএম জিএনএম এর যে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনগুলো করছিলাম, সেই প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনের 5 নম্বর ক্লাস নিয়ে চলে এসেছি, যেখানে আমরা যে সাবজেক্টটা সলভ করছি সেটা হচ্ছে গিয়ে লাইফ সায়েন্স। ঠিক আছে, তো লাইফ সায়েন্স প্রিভিয়াস ইয়ারের যত কোয়েশ্চেন রয়েছে সেই কোয়েশ্চেনগুলো আমরা আগে সলভ করে নিচ্ছি, দেন আমরা বাকি সাবজেক্টগুলো করব। লাইফ সায়েন্স কেন আগে সলভ করছি, কারণ লাইফ সায়েন্সের থেকে টোটাল আমাদের 50 মার্কস আসবে, সব থেকে বেশি কোয়েশ্চেন এবং সব থেকে বেশি মার্কস। তাই সবাইকে বলবো এই সাবজেক্টটা সবাই খুব মন দিয়ে খুব ভালো করে পড়ো। আরেকটা খুব ইম্পর্টেন্ট ইনফরমেশন যেটা ক্লাসের শুরুতেই আগে আমি জানিয়ে রাখি, সেটা হচ্ছে গিয়ে যারা মক টেস্টের বিষয়ে জিজ্ঞেস করছিলে, ওকে, মক টেস্ট যারা জিজ্ঞেস করছিলে, টোটাল 20টা মক টেস্ট আমার অ্যাপে রেডি হয়ে গেছে। যারা পারচেস করতে চাইছো 180 টাকা দিয়ে পারচেস করতে পারো। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে ডিটেলস পেয়ে যাবে। এই 20টা মক টেস্ট একদম এক্সামের মতো করে রেডি করা হয়েছে, যেখান থেকে পরীক্ষায় গ্যারেন্টি 70% আসবে, 30%-এর গ্যারেন্টি নেই। ঠিক আছে, 100% নয়, 70% তুমি পাবে, যেটা তোমার গভর্নমেন্ট কলেজ পাওয়ার জন্য যথেষ্ট। ঠিক আছে, তো টোটাল 20টা মক টেস্ট দাম থাকছে 180 টাকা। যারা পারচেস করতে চাইছো এই নাম্বারে আজকেই হোয়াটসঅ্যাপ করে নাও। মানডে থেকেই তোমরা মক টেস্টগুলো পেতে শুরু করবে। অ্যাপে রয়েছে, কিভাবে কি পারচেস করতে হবে আমি বলে দেবো। ঠিক আছে, তো চলো ক্লাস শুরু করা যাক। আজকে আমরা যে পেপারটা সলভ করছি সেটা হচ্ছে 2022-এর শিফট 2 এর কোয়েশ্চেন। শিফট 2 এর কোয়েশ্চেন। ঠিক আছে, তো ফার্স্ট যে কোয়েশ্চেনটা এসছে দেখো, মস্তিষ্কের যে অংশে দেহের ভারসাম্য রক্ষার সঙ্গে সম্পর্কিত সেটি কোনটি? রাইট আনসার হচ্ছে সেরিবেলাম। তো প্রথমেই আমরা যেটা দেখবো সেটা হচ্ছে গিয়ে মস্তিষ্কের কতগুলো ভাগ রয়েছে। মস্তিষ্কের টোটাল 3টে পার্ট। কি কি? ফার্স্ট হচ্ছে অগ্র মস্তিষ্ক, সেকেন্ড হচ্ছে মধ্য মস্তিষ্ক, থার্ড হচ্ছে পশ্চাৎ মস্তিষ্ক। ঠিক আছে, সেরিবেলাম পরে হচ্ছে গিয়ে মধ্য মস্তিষ্কের মধ্যে, আর সেরিব্রাম পরে হচ্ছে গিয়ে অগ্র মস্তিষ্কের মধ্যে। এটা গুলিয়ে ফেলো না। ঠিক আছে, তো সেরিবেলাম কোথায় রয়েছে? মস্তিষ্কের পিছন দিকে, ঠিক এই পার্টটাকে আমরা সেরিবেলাম বলবো। ঠিক আছে, পিছন দিকে যেখানে মস্তিষ্কের কর্ডটা, মেরুদণ্ডের কর্ডটা রয়েছে, ঠিক সেইখানে যুক্ত হয়েছে। ঠিক আছে, নেক্সট, সেরিবেলামের কি কি ইম্পর্টেন্ট কাজ রয়েছে? সেরিবেলামের প্রধান কাজ হচ্ছে গিয়ে, এক তো আগেই পড়লাম, শরীরের ভারসাম্য রক্ষা করা, এছাড়াও মানুষের যে ভঙ্গি এবং স্বর এইগুলো বজায় রাখাও কিন্তু সেরিবেলামের কাজ। এছাড়াও যে র্যাপিড আই মুভমেন্ট হচ্ছে, চোখের যে নড়াচড়া হচ্ছে, এইটাও সেরিবেলাম কন্ট্রোল করে। আরেকটা খুব সূক্ষ্ম কাজ সেরিবেলাম কন্ট্রোল করে, সেটা হচ্ছে যে কোনো কিছু যেটা র্যাপিড কন্ট্রোলের প্রয়োজন হয়। সাপোজ ধরো কেউ বাইক চালাচ্ছ, ঠিক আছে, সাইকেল কিন্তু দেখবে তুমি ফোন টিপতে টিপতে চালিয়ে দিতে পারো, যেহেতু এটা অভ্যাস, সহজাত প্রক্রিয়া। কিন্তু বাইক বা 4 চাকা 4 হুইলার এগুলো কিন্তু কেউ ফোন টিপতে বা কানে হেডফোন দিয়ে চালাতে পারবে না, কারণ সেখানে প্রতি মুহূর্তে কন্ট্রোলের প্রয়োজন। কখন স্পিড বাড়াতে হবে, কখন স্পিড কমাতে হবে, যেহেতু তুমি কি করছো, এক্সিলেটর বা গিয়ার কন্ট্রোল করছো, তাই তো। তো প্রতি মুহূর্তে যেখানে কন্ট্রোলের প্রয়োজন হবে সেখানে আমরা সেরিবেলামের ফাংশন মেইনলি কন্ট্রোল করে। ঠিক আছে, এছাড়াও ধরো কোনো বাদ্যযন্ত্র হ্যান্ডেল করা, সাপোজ ধরো কেউ গিটার বাজাচ্ছ, প্রতি মুহূর্তে যে টিউনিং চেঞ্জ হচ্ছে, প্রতি মুহূর্তে যে সুরের অনুযায়ী তুমি গিটারের টিউনিং চেঞ্জ করছো, এই যে র্যাপিড কন্ট্রোল, এই জিনিসগুলোকে হ্যান্ডেল করে হচ্ছে গিয়ে সেরিবেলাম। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে আসি। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে গিয়ে ড্যাশ হলো গ্যাসীয় উদ্ভিদ হরমোন। গ্যাসীয় উদ্ভিদ হরমোন হচ্ছে গিয়ে ইথিলিন। ঠিক আছে, ইথিলিনের আরেকটা কাজও রয়েছে, এটাকে রাইপিং হরমোন বলে। কেন? কারণ দেখবে ফল প্রথম অবস্থায় কাঁচা থাকে, যখন কাঁচা থাকে তার রং অন্যরকম হয়, যখন পেকে যায় তার রং অন্যরকম হয়। তো ইথিলিন এই কাজটা করে, বেসিক্যালি এটাকে রাইপিং হরমোন বলে। দেখো এখানে আমি একটা ফল দিয়েছি যেটা পেকে গেছে, যেটার কালার চেঞ্জ করছে ইথিলিন। ঠিক আছে, এছাড়াও ইথিলিন নর্মালি কি করছে, উদ্ভিদের বিকাশ
এবং বৃদ্ধি এছাড়াও জৈব অজৈব চাপের প্রতিক্রিয়া অসংখ্য প্রক্রিয়াকে কন্ট্রোল করছে। ঠিক আছে, নেক্সট, পাকার সাথে সাথে অর্থাৎ ইথিলিন উদ্ভিদের যে ফল তার রং চেঞ্জের সাথে সাথে বা পাতার রং চেঞ্জের সাথে সাথে যেগুলো ওয়েস্টেজ বা এক্সেস জিনিস সেগুলো কিন্তু ত্যাগ করতেও সাহায্য করে। দেখবে ফল যখন পেকে যায় কি হয়, আপনা আপনি গাছ থেকে ঝরে পড়ে যায়, এমন নয় যে সবসময় ঝড়েই এসে পড়ে যাবে, কিছু সময় দেখবে অটোমেটিক্যালি পড়ে যায়। তো এই কাজগুলোর জন্য ইথিলিন দায়ী। ঠিক আছে, দেখবে পাতা অটোমেটিক্যালি একটা টাইম পর ঝরে পড়ে যায়, এইটাও হচ্ছে গিয়ে ইথিলিনের জন্যই হচ্ছে। ঠিক আছে, নেক্সট নাম্বার 3, আর্কিওপটেরিক্স কোন গোষ্ঠীদ্বয়ের মধ্যে হারানো যোগসূত্র? রাইট আনসার হচ্ছে গিয়ে সরীসৃপ এবং পক্ষী। ঠিক আছে, তো এটা বেসিক্যালি প্রাচীন এবং প্রাগৈতিহাসিক একটি পাখি যেটা জুরাসিক যুগে দেখতে পাওয়া যেত। এবার যেহেতু সরীসৃপ এবং পক্ষী দুটোর মিক্স আপ, তো এটা সরীসৃপের কিছু বৈশিষ্ট্য থাকবে, পাখিরও থাকবে। তো দেখো অক্সফোর্ড ইউনিভার্সিটির মিউজিয়ামে এই আর্কিওপটেরিক্সের একটা ছবি রয়েছে, সেটাই আমি কেটে এখানে দিয়েছি। সরীসৃপের কি কি বৈশিষ্ট্য আছে দেখো, দাঁতযুক্ত চোয়াল থাকবে, লম্বা শরীর থাকবে, 20টি কশেরুকা নিয়ে গঠিত লম্বা লেজ থাকবে, পুরু ও ভারী হাড় থাকবে, ডানায় নখ থাকবে। ঠিক আছে, পাখির কি কি বৈশিষ্ট্য থাকছে দেখো, দেহ পালকে আবৃত থাকবে, দেখতে পাখির মতো হবে, চোয়ালের চঞ্চুর মতো লম্বা হবে চোয়াল, এ দেখো চঞ্চুর মতো পাখির মতো লম্বা, দেখতে পাখি মনে হবে বাট আসলে পাখি নয়, আর ডানার অগ্রপদ থাকবে। ঠিক আছে, ডানার আকৃতি অগ্রপদ। ঠিক আছে, তো এই দুটো মিক্স আপ করে হচ্ছে আর্কিওপটেরিক্স তৈরি হচ্ছে। নেক্সট, বায়ুমণ্ডলের ওজোন স্তরের উপস্থিতি খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটা সবাই জানে আশা করি, এটা হচ্ছে পৃথিবীর অতিবেগুনি রশ্মির হাত থেকে পৃথিবীকে রক্ষা করার জন্য। এবার এখানে দেখো, এটা এবিপি আনন্দের একটা পেজ থেকে আমি এই ছবিটা নিয়েছি। এই হচ্ছে সূর্য, সূর্য থেকে আসছে আলট্রাভায়োলেট রে বা অতিবেগুনি রশ্মি, যার 3টে রে, 3টেই খুব খারাপ, এ, বি এবং সি, পৃথিবীতে ঢুকছে। যেহেতু চারপাশে ওজোন লেয়ার রয়েছে তাই ডিরেক্ট কন্টাক্টে আসছে না। এবার ওজোন স্তর আছে বলে এই অতিবেগুনি রশ্মি কি করছে, পৃথিবীতে ডাইরেক্ট আসছে না। অতিবেগুনি রশ্মি কিন্তু আমাদের স্কিন ক্যান্সারের জন্য দায়ী। ঠিক আছে, ওজোন স্তর কোথায় আছে দেখো, এটি থাকে হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ারের ঠিক নিচে, নিচের স্তর ভূপৃষ্ঠ থেকে 20 থেকে 30 কিলোমিটার ওপরে অবস্থান করছে। ঠিক আছে, নেক্সট দেখো, এই ওজোন স্তর ধ্বংস হচ্ছে কি করে। বায়ুমণ্ডলে যত CO2 বেড়ে যাচ্ছে সেটা ওজোন স্তরে যাচ্ছে এবং ওজোন স্তরের সাথে বিক্রিয়া করে এই CO2 ওজোনের সাথে বিক্রিয়া করে কি করছে, মারাত্মক একটা জিনিস তৈরি করছে, সেটা হচ্ছে কার্বন মনোক্সাইড, যেটা কার্বন ডাই অক্সাইডের থেকেও ক্ষতিকর। তো এই কারণে ওজোন স্তর ক্রমাগত ধ্বংসের দিকে চলে যাচ্ছে। ঠিক আছে, নেক্সট নাম্বার 5, অপটিক স্নায়ু হলো একটি ড্যাশ, কি হবে? রাইট আনসার হচ্ছে সেন্সারি স্নায়ু। এবার সেন্সারি স্নায়ু কোনটা, মিশ্র স্নায়ু কোনটা, মোটর স্নায়ু কোনটা, এগুলো একটু আমি পড়িয়ে দিচ্ছি। ঠিক আছে, এখান থেকে কিন্তু কোয়েশ্চেন আসতে পারে, তো এটা মনে রাখা খুব ইম্পর্টেন্ট। তো যা যা কোয়েশ্চেন আসতে পারে সেই রকমের জন্য যারা মক টেস্ট কিনতে চাইছো, আজকেই এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নেবে। ঠিক আছে, 20টা মক টেস্ট পেয়ে যাবে, যেটা পরীক্ষার আগে যথেষ্ট। 14 জুলাইয়ের জন্য যারা সিরিয়াস পড়াশোনা করছো তাদেরকে বলবো লেট করো না, প্রাইস থাকছে 180 অনলি। ঠিক আছে, অন্যান্য যেখানেই দেখবে প্রচুর প্রাইস, আমি একদম মিনিমাল কস্টে যতটুকু তোমাদের জন্য পসিবল, কারণ তোমরা জানো আমার গ্রুপে যারা রয়েছে আমি ফ্রিতে সবাইকে PDF দিয়ে দিই। ঠিক আছে, যে কটা বই ইম্পর্টেন্ট আমি সবাইকে ফ্রিতে দিয়ে দিই, বাট যতটুকু নেসেসারি মক টেস্টের জন্য 180 রুপিস দিতে হবে। 20টা মক টেস্টের মধ্যে আমি গ্যারেন্টি নিচ্ছি 70% কমন। ঠিক আছে, তো চলো এবার আবার পড়াশোনায় চলে আসি। নেক্সট, সেটা ক্লিয়ার করে দিলাম। তো দেখো, অপটিক স্নায়ু কোথায় থাকে? অপটিক স্নায়ু থাকে হচ্ছে গিয়ে আমাদের রেটিনাতে। ঠিক আছে, অপটিক স্নায়ু হচ্ছে গিয়ে আমাদের চোখের রেটিনা থাকে, যেটা মস্তিষ্কে দর্শন অনুভূতি বহন করে।
এছাড়াও করোটিক স্নায়ুকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি, কি একটা সেন্সরি নার্ভ, মোটর নার্ভ এবং মিক্সড নার্ভ। ঠিক আছে, সেন্সরি নার্ভের কাজ কি? সেন্সরি নার্ভের কাজ হচ্ছে গিয়ে কোনো বিশেষ অঙ্গ থেকে স্নায়ুর উদ্দীপনাকে মস্তিষ্কে নিয়ে যায়। সাপোজ ধরো তোমার পায়ে খুব ব্যথা হচ্ছে, এই যে ব্যথার ফিলটা এটা মস্তিষ্কে নিয়ে যাবে যে সে হচ্ছে গিয়ে সেন্সরি নার্ভ। ঠিক আছে, বা কোনো কিছু দেখে তোমার কিছু একটা ফিল হলো, সাপোজ তুমি ভূত দেখেছো, ভূত দেখে তোমার যে ভয় ফিল হবে, তো তুমি দেখছো দেন তোমার ফিল হচ্ছে, কোনো অঙ্গ থেকে ডিরেক্ট স্নায়ুতে নিয়ে যাচ্ছে, এই যে উদ্দীপনাটা এটা সেন্সরি নার্ভ করছে। এটার এক্সাম্পল একটা তো পড়লে অপটিক নার্ভ, আরেকটা হয় সেটা হচ্ছে গিয়ে অলফ্যাক্টরি নার্ভ, অলফ্যাক্টরি নার্ভ বা স্নায়ু, নার্ভই লিখছি। ঠিক আছে, নেক্সট হচ্ছে মোটর নার্ভ। মোটর নার্ভ কি করছে দেখো, মোটর নার্ভ হচ্ছে ঠিক এর উল্টোটা, কি করছে, স্নায়ুতন্ত্র থেকে উদ্দীপনা স্পেসিফিক অঙ্গে নিয়ে যাচ্ছে। সাপোজ ধরো প্রতিদিন সকালে উঠে তোমাকে মক টেস্ট দিতে হবে পরীক্ষায় ভালো মার্কসের জন্য, তো প্রতিদিন সকালে উঠে মক টেস্ট দিতে হবে, এই বিষয়টা তোমার মস্তিষ্কে রয়েছে, দেন তুমি এই উদ্দীপনাটা তোমার প্রত্যেকদিন সকালে উঠে তুমি ল্যাপটপ খুলে বা কম্পিউটার খুলে বা ফোন খুলে বসছো মক টেস্ট দেওয়ার জন্য, তো এটা হচ্ছে তোমার স্পেসিফিক অঙ্গ কাজটা করছে, বাট উদ্দীপনা কাজটা তোমাকে করতে বলছে তোমার ব্রেন, স্নায়ুতন্ত্র থেকে। ঠিক আছে, তো এটা গেল হচ্ছে মোটর নার্ভের উদাহরণ। এটার কি এক্সাম্পল হতে পারে, এটা হচ্ছে গিয়ে, এটার এক্সাম্পল হচ্ছে গিয়ে অকিউলোমোটর নার্ভ। ঠিক আছে, অকিউলোমোটর নার্ভ এটা কোথায় থাকে দেখো, এটা অক্ষিগোলকে থাকে, অক্ষিগোলকে থাকে। ঠিক আছে, নেক্সট হচ্ছে গিয়ে মিক্সড। মিক্সড কি করে, দুটো কাজই করে, ব্রেন থেকে আমাদের উদ্দীপনা নিয়ে যাচ্ছে হচ্ছে বিভিন্ন অঙ্গে এবং বিভিন্ন অঙ্গ থেকে উদ্দীপনা কালেক্ট করে আবার ব্রেনে নিয়ে আসছে। ঠিক আছে, তো এই জন্য এটা মিক্সড নার্ভ। এটার এক্সাম্পল কি আছে, এটা হচ্ছে ট্রানজেমিনাল নার্ভ, ট্রানজেমিনাল নার্ভ। এটা কোথায় দেখতে পাওয়া যায় বলো তো, এটা দেখতে পাওয়া যায় হচ্ছে মুখবিবরে, মুখবিবরে। ওকে, তো পুরো ডিটেলসে বুঝিয়ে দিলাম। নেক্সট, আশা করি এখান থেকে কোয়েশ্চেন আসলে কেউ আর ভুল করবে না। নেক্সট হচ্ছে কোন হরমোনটি পিটুইটারি অগ্রখণ্ড থেকে নিঃসৃত হয় না। আমি সবাইকে বলি কোয়েশ্চেন খুব ভালো করে পড়বে, এখানে যে কটা হরমোন দিয়েছে প্রত্যেকটাই অ্যান্টেরিয়ার পিটুইটারি বা পিটুইটারির অগ্রখণ্ড থেকেই নিঃসৃত হয়, শুধুমাত্র হয় না হচ্ছে গিয়ে এডিএইচ, তো এখানে রাইট আনসার হবে এডিএইচ। এছাড়াও আমি দেখো বলে দিয়েছি টোটাল 6টা হরমোন রয়েছে যেটা কি হচ্ছে অ্যান্টেরিয়ার পিটুইটারি থেকে ক্ষরণ হচ্ছে। কি কি, ফার্স্ট হচ্ছে প্রোল্যাকটিন, সেকেন্ড হচ্ছে গ্রোথ হরমোন, থার্ড হচ্ছে এসিটিএইচ, থার্ড হচ্ছে লুটিরাইজিং হরমোন, ফোর্থ হচ্ছে ফলিকুলার স্টিমুলেটিং হরমোন, নেক্সট হচ্ছে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। টোটাল দেখো 6টা হরমোন রয়েছে, এই 6টাই হচ্ছে অ্যান্টেরিয়ার পিটুইটারি থেকে সিক্রিট করে, বাকি কিচ্ছু করে না। নেক্সট, মাটির অম্লতার জন্য দায়ী কোন গ্রিনহাউস গ্যাস? রাইট আনসার হবে হচ্ছে নাইট্রাস অক্সাইড। এখানে দেখো আমি একটা লিস্ট করে দিচ্ছি যেগুলো প্রত্যেকটাই হচ্ছে গিয়ে গ্রিন হাউস গ্যাস। ঠিক আছে, কার্বন ডাই অক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড যা দেখছো সব হচ্ছে গিয়ে গ্রিন হাউস গ্যাস, যার মধ্যে নাইট্রাস অক্সাইডটা কি করছে, মাটির অম্লতার জন্য দায়ী। ঠিক আছে, নেক্সট হচ্ছে জিন ব্যাংক, যার উদাহরণ তা হলো এই এক্সিটু এবং ইনসিটু কনজারভেশন। কিন্তু আমি প্রচুরবার দুটো ক্লাসেই ডিটেলসে পড়িয়ে দিয়েছি, তাই প্রিভিয়াস ইয়ার থেকে কোয়েশ্চেন যে রিপিট হচ্ছে এটা তোমরা নিজেরাই বুঝতে পারছো, বা একটা কোয়েশ্চেন যেইটার লাগোয়া আরও কোয়েশ্চেন আসছে যার জন্য আমি ওইটা সম্পর্কে ডিটেলসে পড়িয়ে দিচ্ছি। ঠিক আছে, তো জিন ব্যাংক এক্সিটু কনজারভেশনের উদাহরণ, যারা জানো না একটু আমার প্রিভিয়াস ক্লাসগুলো দেখে নাও, দেখবে প্রিভিয়াস ক্লাসে আমি বুঝিয়ে দিয়েছি ডিটেলসে এক্সিটু কনজারভেশন এবং ইনসিটু কনজারভেশন। ঠিক আছে, এখানে তাই আর বলছি না। নেক্সট,
অরিজিন অফ স্পিসিস এটাও রিপিট কোয়েশ্চেন, ঠিক আছে। রাইট আনসার হচ্ছে চার্লস ডারউইন। চার্লস ডারউইন অরিজিন অফ স্পিসিস এই বইটি লেখেন, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 10, নিম্নলিখিতগুলোর মধ্যে কোনটি নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়া? রাইট আনসার হচ্ছে অ্যাজোটোব্যাক্টার। নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়া কি জিনিস দেখো, নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়া কি হচ্ছে গিয়ে বায়ুমণ্ডলের নাইট্রোজেনকে যে স্থির নাইট্রোজেনে রূপান্তর করতে সক্ষম, তাদেরকে আমরা নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়া বলবো, ঠিক আছে। যে অণুজীবগুলো এটা করে তাকে আমরা নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়া বলবো। এবার দু ধরনের নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়া হয়। প্রথম ধরনের মধ্যে কি কি আছে দেখো, সায়ানোব্যাকটেরিয়া, নস্টাক, অ্যাজোটোব্যাক্টার, বেজরিনিকিয়া, এইগুলো হচ্ছে গিয়ে সব নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়া। প্রথম ভাগের মধ্যে এগুলো পড়ছে। দ্বিতীয় ভাগের মধ্যে কে কে রয়েছে দেখো, দ্বিতীয় ভাগের মধ্যে রয়েছে ফ্রাঙ্কিয়া, অ্যাক্টিনোরাইজাল, ঠিক আছে। এছাড়াও তুমি দেখবে রাইবোজিয়াম, লেগুমিনাস গাছের সাথে যেগুলো থাকে সেই ধরনেরগুলো সমস্ত কিছু নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়ার উদাহরণ। তাহলে নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়ার মেইন কাজ হচ্ছে গিয়ে বায়ুমণ্ডলের মধ্যে আমরা যে নাইট্রোজেনটা পাচ্ছি সেই নাইট্রোজেনটাকে স্থির নাইট্রোজেনে রূপান্তর করা। কারণ নাইট্রোজেন বায়ুমণ্ডলে যেটা পাচ্ছি সেটা মুক্ত অবস্থায় থাকছে, সেটার থেকে আমাকে স্থির স্টেবল নাইট্রোজেনে পরিণত করতে হবে। এটা করছে গিয়ে আমাদের হচ্ছে নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়া, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেনে চলে আসছি। নেক্সট কোয়েশ্চেন কি বলছে, পেনিসিলিয়াম ট্রাইজোনেমিয়াম কি জিনিস? আচ্ছা, এটার ব্যবহৃত রাসায়নিক পদার্থ কি? এখানে পেনিসিলিয়াম ট্রাইজোনিয়াম কোন ধরনের অণুজীব? ঠিক আছে, রাইট আনসার হচ্ছে রাইট আনসার হচ্ছে উপকারী ছত্রাক। কেন উপকারী ছত্রাক বলছি, দেখবে আমাদের বিশেষ করে বিভিন্ন কেকের দোকানে, মিও আমরেতে যাও, সুগার অ্যান্ড স্পাইসে যাও, এখানে দেখবে প্রচুর প্যাটিস বা প্রচুর বার্গার টাইপের জিনিস থাকে। বেসিক্যালি ওর মধ্যে ননভেজ আইটেম থাকে, চিকেন বা মাটন বা এগ, এগুলোর মধ্যে ব্যাকটেরিয়া ডেভেলপ করে। তো যত দিন যায় খাবারটা খারাপ হতে থাকে। তো এই খাবারটা শেলফ লাইফ বা টাইমিং, এগুলো খারাপ হওয়ার টাইমিং যাতে বাড়ে, অর্থাৎ বেশি দিন ওগুলো ভালো থাকে একটা নির্দিষ্ট টেম্পারেচারে, সেই জন্য এই ধরনের অণুজীবকে ওখানে গ্রো করানো হয়, ঠিক আছে। সেই জন্য বলে এই ধরনের প্রিজার্ভ ফুড খাওয়া খুব খারাপ, ঠিক আছে। বাট মানুষ তো কাজের চাপে দায় পড়ে খায়, তো যাতে ওই শেলফ লাইফ এই ধরনের প্রিজার্ভ করা, যেই মাছ মাংস ডিম এই ধরনের জিনিসগুলো বা পাউরুটি, এগুলোর শেলফ লাইফ বা টাইমিং যাতে বাড়ে, খারাপ হওয়ার প্রবণতা যাতে কমে, সেই জন্য এই ধরনের অণুজীব গ্রো করা হয়, যেটা অ্যাকচুয়ালি ভালো কাজ করছে। এই জন্য এটাকে উপকারী ছত্রাক বলছি। বাট আলটিমেটলি তো ছত্রাক, তো যত কম খাওয়া যায় ততই ভালো, ঠিক আছে। তো দেখো এটা কি কোন পরিস্থিতিতে গ্রো করে, এটা বেসিক্যালি পেনিসিলিয়াম গণের একটা ছত্রাক। এটি নাতিশীতোষ্ণ এবং প্রায় গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে এবং লবণাক্ত ভোজ্য পণ্যগুলিতে পাওয়া যায়, ঠিক আছে। এই ছত্রাক বেশিরভাগ অভ্যন্তরীণ পরিবেশে, বিশেষত স্যাঁতস্যাঁতে আর্দ্র জলীয় স্থান, আবর্জনা জলে ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি, এইসব জায়গায় দেখতে পাওয়া যায়, ঠিক আছে। বাট এটাকে ভালো কাজে ব্যবহার করা হচ্ছে। নেক্সট, ক্রায়ো কনজারভেশন বা ক্রায়ো সংরক্ষণে ব্যবহৃত রাসায়নিক পদার্থ কোনটি? রাইট আনসার হচ্ছে গিয়ে তরল নাইট্রোজেন, ঠিক আছে। ক্রায়ো সংরক্ষণ কি জিনিস, যে পদ্ধতিতে কোষ এবং কলাকে রাসায়নিক বিক্রিয়ার ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করার জন্য 0 ডিগ্রি সেলসিয়াসের নিচে সংরক্ষণ করা হয় তাকে ক্রায়ো কনজারভেশন বা ক্রায়ো সংরক্ষণ বলা হয়। এটা মাইনাস টেম্পারেচারে সংরক্ষণ করা হয়। নিম্ন তাপমাত্রায় তরল নাইট্রোজেন ব্যবহার করে এটি করা হয়। দেখবে অনেকের ক্ষেত্রে শুনে থাকবে যে হাজব্যান্ড মারা গেছে তাও সে মা হতে পারছে, কেন পারছে? তো এইগুলো হচ্ছে ক্রায়ো কনজারভেশনের মাধ্যমে হচ্ছে। যেমন চাইলে কেউ শুক্রাণু বা ডিম্বাণুকে প্রিজার্ভ করতে পারে, যার ফলে একটা টাইমের পর গিয়ে বা অনেক বেশি বয়সেও কিন্তু সে মা বা বাবা হতে পারছে। আইভিএফ
কাইন্ড অফ এটার ডেরিভেটিভ। এখন ডেভেলপ হচ্ছে যেটা, আইভিএফ এর যে পুরনো সিস্টেমটা ছিল যেটা টেস্ট টিউব বেবিতে হচ্ছে সেটা নয়। ক্রায়ো কনজারভেশনে দেখবে এখন নতুন ভীষণ আর্টিকেল, আমি ডিটেলসে আর বলছি না, আমি ক্লাসে যখন তোমাদের এগুলো ডিটেলসে পড়াবো তখন বলবো। এই মুহূর্তে দাঁড়িয়ে দেখবে যে প্রচুর বয়সেও এবং যদি হাজব্যান্ড বা ওয়াইফ কেউ মারা যায় কোনো একজনের ওপর ডিপেন্ড করেও কিন্তু সন্তানের জন্ম দেওয়া যায়, যেটা কাজে লাগানো হয়েছে এই ক্রায়ো কনজারভেশন থিওরিটা, ঠিক আছে, তার শুক্রাণু এবং ডিম্বাণু কনজারভেশন করে। নেক্সট, ব্যক্তিতে পোলিও রোগটি যার দ্বারা বাহিত হয়, রাইট অ্যান্সার হবে দূষিত জল। পোলিও কিন্তু মারাত্মক রকম একটা সংক্রামক রোগ, এটা ভাইরাস জনিত একটা রোগ। এখানে বেসিক্যালি মানুষের স্নায়ুতন্ত্রে ভাইরাসটা প্রবেশ করে কি করে, মাংসপেশি নিয়ন্ত্রণকারী যে স্নায়ু কোষগুলো রয়েছে সেগুলোকে ড্যামেজ করে দেয়। এবং দেখবে বাচ্চাদের ক্ষেত্রে এটা পায়ে দেখা যায়, ওই জন্য একদম জন্মের পরেই কিন্তু একটা নির্দিষ্ট টাইমের মধ্যে পোলিও ভ্যাকসিন দিয়ে দেওয়া হয়, ঠিক আছে। নেক্সট, বাদুর দ্বারা যে পরাগায়ন হয় তাকে কি বলে? তাকে বলা হচ্ছে গিয়ে কাইরপ্টিরোফিলি, ঠিক আছে, কাইরপ্টিরোফিলি। পরাগায়ন আমরা সবাই জানি, ফুলের পুরুষ অংশ থেকে স্ত্রী অংশ পরাগ স্থানান্তর, সেটাকেই আমরা পরাগায়ন বলছি। এই প্রক্রিয়ায় বাদুর কিভাবে ভূমিকা পালন করছে দেখো, আমরা সবাই জানি কি বাদুর পোকামাকড় খায় এবং বিভিন্ন প্রজাতির ফল বা বীজও খায়। এবার বাদুর যখন কোনো ফল খাওয়ার জন্য পার্টিকুলার সেই ফুলের ওপর গিয়ে বসছে, তো সেই মুহূর্তে বাদুরের যে পশমটা রয়েছে সেই পশমের মধ্যে ফুলের পরাগটা লেগে যায়, ঠিক আছে, যার ফলে বাদুর যখন অন্য জায়গায় অন্য ফুলে গিয়ে বসে দেন ওই পরাগ সেইটার সাথে বহন করে ওই পশমের সাথে, যার ফলে অন্যান্য উদ্ভিদের পরাগায়ন সম্ভব হচ্ছে বাদুরের দ্বারা। নেক্সট হচ্ছে গিয়ে উদ্ভিদের পুরুষ প্রজনন অঙ্গ পরাগধানীতে যেটা থাকে সেটা হচ্ছে পরাগ রেণু। এখানে আমি বলে দিই একটা কথা, সেটা হচ্ছে উদ্ভিদের ক্ষেত্রে পুরুষ প্রজনন অংশ হিসাবে আমরা ধরবো পুংকেশরকে, যার অন্যতম ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে গিয়ে অ্যান্থার, ঠিক আছে। অ্যান্থারের মেইন কাজ কি, জল এবং পুষ্টি প্রেরণ করা, এছাড়াও পরাগ বিচ্ছুরণে সহায়তা করা, ঠিক আছে। আর উদ্ভিদের মহিলা প্রজনন অংশ হচ্ছে গর্ভকেশর, এর মেইন কাজ হচ্ছে ডিম্বাণু তৈরি করা, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন, নিম্নলিখিত কোন পদ্ধতিতে ছোট উদ্ভিদ কলা থেকে দ্রুত নতুন নতুন উদ্ভিদ সৃষ্টি করা যায়? রাইট আনসার হচ্ছে মাইক্রো প্রপাগেশন। এইটা নিয়েও আমি আগের ক্লাসে ডিটেলসে পড়িয়ে দিয়েছি, যারা দেখোনি অবশ্যই আগের ক্লাসটা দেখে নেবে। নেক্সট কোয়েশ্চেন, ভিনকা রোজিয়া থেকে যে উপক্ষারটি পাওয়া যায় সেটি কি? রাইট আনসার হচ্ছে ভিনক্রিস্টিন। ভিনক্রিস্টিন দেখো আমি এখানে ছবি দিয়ে দিয়েছি, এই ভিনক্রিস্টিন কিন্তু একটি ক্যান্সারের ওষুধ, যা ক্যান্সার কোষগুলো বৃদ্ধিকে বাধা দেয় এবং রোগীর শরীরের মধ্যে এর বিস্তার পদ্ধতি থেকে ধীর করে দেয়, যার মানে এটা ক্যান্সারের ওষুধ, খুব ইম্পর্টেন্ট একটা রোগের ওষুধ হিসাবে এটাকে ব্যবহার করা হয়। এই ভিনব্লাস্টিন এবং ভিনক্রিস্টিন হচ্ছে গিয়ে মাদাগাস্কার পেরিউইঙ্কলিং উদ্ভিদের পাতা থেকে তৈরি করা হচ্ছে, বা ঠিক আছে, তো এইটা একটুখানি জেনে রাখা ভালো, এখান থেকে কোয়েশ্চেন আসতে পারে। নেক্সট হচ্ছে কি এইচআইভিতে যে উৎসেচকটি আরএনএ থেকে ডিএনএতে রূপান্তরিত হয় সেটির নাম রিভার্স ট্রান্সক্রিপ্টেজ, এটাকে আরটি হিসাবে বলা হয়, অথবা এটার আরেকটা নাম রয়েছে আরএনএ নির্ভর ডিএনএ পলিমারেজ নামেও কিন্তু এটি পরিচিত। এটার কি কাজ করছে, এটা ডিএনএ পলিমারেজ এনজাইম যা একক স্ট্র্যান্ডেড আরএনএ কে ডিএনএর প্রতিলিপিতে চেঞ্জ করছে, ঠিক আছে। ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন, এই প্রসেসগুলো খুব ইম্পর্টেন্ট, আমি এখানে যেহেতু এটা পড়াচ্ছি বলে দিলাম, এই পদ্ধতিগুলো সবাই একটু পড়ে নেবে, ঠিক আছে। আমি যখন ডিটেলস ক্লাস করাবো আমি চেষ্টা করব এগুলোকে ছবির মাধ্যমে মনে করানোর, যাতে এগুলো তোমরা খুব ইজিলি মনে রাখতে পারো, ঠিক আছে, খুব গুলিয়ে যাওয়া জায়গা। নেক্সট, মানুষের জনন কোষের ক্রোমোজোম সংখ্যা কত? রাইট আনসার হচ্ছে গিয়ে
23, ঠিক আছে। নেক্সট আজকে লাস্ট কোয়েশ্চেন, লাল ব্লাইন্ডনেস হচ্ছে গিয়ে টু দ্য রেড, মানে লাল জিনিস যারা দেখতে পায় না তার সেই রোগটা কি নামে পরিচিত? রাইট অ্যান্সার হচ্ছে গিয়ে প্রোটোনোপিয়া। প্রোটোনোপিয়াতে কি হয়, যে কোনো লাল আলো, যার এই রোগটা হয় সে লাল আলো উপলব্ধি করতে পারে না। সেরকম ডিউটোরেপনোপিয়া আক্রান্ত যে ব্যক্তিরা রয়েছে তারা সবুজ আলো সেন্স করতে পারে না, এবং ট্রাইটানোপিয়া আক্রান্ত যে ব্যক্তিগুলোরা রয়েছে তারা নীল আলো সেন্স করতে পারে না, ঠিক আছে। তিনটে রোগের কথা বললাম, যারা প্রোটানোপিয়াতে এফেক্টেড তারা লাল আলো সেন্স করতে পারে না, যারা ডিউটেরানোপিয়াতে এফেক্টেড তারা সবুজ আলো সেন্স করতে পারে না, এবং ট্রাইটানোপিয়াতে যারা এফেক্টেড তারা নীল আলো সেন্স করতে পারে না। তাদের ক্ষেত্রে কি হয় বলতো, তাদের ক্ষেত্রে পুরোটাই একটা অন্য কালার চোখে এফেক্ট করে। তো এই তিনটে যেহেতু একটার সাথে একটা লিঙ্কড, পরের বার যখন কোয়েশ্চেন আসবে অন্য কোনোটার থেকে দিতে পারে, ঠিক আছে। তো আজকের 20টা কোয়েশ্চেন আমাদের ডান। নেক্সট দিন আমরা শিফট 2 এর বাকি 20টা কোয়েশ্চেন করব। আজকের ক্লাস এই পর্যন্ত, দেখা হবে নেক্সট দিনের ক্লাসে। থ্যাংক ইউ সকলকে।